হ্যাঁ, আমরা আজকে পি ব্লক পড়াবো। তোমাদের কিছু কোশ্চেন দিয়েছি। পি ব্লক কাদেরকে বলা হয়? যাদের ইলেকট্রন বিন্যাস করার পর শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক বলা হয়। এই ব্লকে 6টা শ্রেণী আছে, তার মধ্যে দুটো আমাদের ক্লাস 11-এ পাঠ্য। একটা হচ্ছে কার্বন ফ্যামিলি, একটা বোরন ফ্যামিলি। কার্বনের মধ্যে হচ্ছে 14তম শ্রেণী, কার্বন, সিলিকন, জিই, শেষে গেলে সোনা পাবি। এদের সবারই শেষ বহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন আছে। যারা 14তম শ্রেণীতে থাকে তাদের শেষ বহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন, যারা 15তম শ্রেণীতে থাকে তাদের শেষ বহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন থাকে, যারা 16তম শ্রেণীতে থাকে তাদের শেষ বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন। এই 4টে ইলেকট্রন থাকাতে গ্রুপ 14 এলিমেন্ট যারা আছে তারা একটু সমস্যায় পড়ে যায়। কোন দিকে যাবে, দেবে না নেবে? দান করতে হলেও 4টে ইলেকট্রন দান করতে হয়, গ্রহণ করতে হলেও 4টে ইলেকট্রন গ্রহণ করতে হয়। এটাই সমস্যা। তার জন্য ওরা কোভ্যালেন্ট মানে শেয়ার করে আরেকজনের সাথে 4টে ইলেকট্রন। এটাই হলো সমস্যা গ্রুপ 14 এলিমেন্টসের। যাকে আমরা আজকে কার্বনের পড়ব। এদের অনেক বহুরূপতা দেখা যায়। কথা বলিস না। হীরক, গ্রাফাইট, ভূষাকালি, কোল, কয়লা, এরা কার্বনের বহুরূপতা। এদের প্রত্যেকের মধ্যে কার্বন আছে, কিন্তু সজ্জাটা আলাদা। সজ্জা, বিন্যাসটা আলাদা। এদের বলা হয় বহুরূপতা। একই ধর্ম, বিভিন্ন সজ্জা। তাই ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। হীরক এবং গ্রাফাইট, এদের নিয়ে আমাদের একটা কোশ্চেন আছে। হীরক শক্ত, গ্রাফাইট পিচ্ছিল। কারণটা কি? এই কোশ্চেনের আনসার দিতে গেলে আমাদের আগে ডায়াগ্রাম আঁকতে হবে। দুজনেরই ডায়াগ্রাম আঁকতে হবে। বাদিকে এটা হচ্ছে হীরক। চতুস্তলক গঠন, তাই এদের সংকরায়ন হচ্ছে sp3। চারপাশে এগুলো হচ্ছে বাইরের কার্বন, এটা হলো ভিতরের কার্বন। যখনই গ্রাফাইট আঁকা হবে হেক্সাগোনাল স্ট্রাকচার, ষড়ভুজাকার। কিন্তু সমস্যা হলো এদের লেয়ার আছে, স্তরে স্তরে বিভক্ত। এই দুটি স্তরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। সমস্যা এখানেই, দুটি স্তরের মধ্যে ফাঁকা থাকার জন্য একটা স্তরের উপর যখনই চাপ দেওয়া হয় তখন ওরা পিচ্ছিল হয়ে যায়, ভার সামলাতে পারে না। মাঝখানে হলো বা ফাঁপা থাকার জন্য এই সমস্যা হয়ে যায়। আবার এর একটা ভালো গুণও আছে, এই জায়গা ফাঁকা থাকার জন্য এর উপর যখন প্রেস করা হয় তখন সরে যায়, পিচ্ছিল হয়। এই জন্যে আমরা গ্রাফাইট দ্বারা লিখতে পারি, পেন্সিলের শেষে গ্রাফাইট থাকে, গ্রাফাইট পিচ্ছিল হয়। কিন্তু এরা কিন্তু পিচ্ছিল হয় না, এই কারণে এরা কঠিন।
এদের সংকরায়ন sp2 সংকরায়ন দেখা যায়। পিচ্ছিল হওয়ার জন্য একটাই কারণ, মাঝখানে ডিস্টেন্সটা থাকে, এর কোনো নিরেট জায়গা, কোথাও ফাঁকা থাকে না, তার জন্য এটা শক্ত কঠিন হয়, এটা পিচ্ছিল হয়। নেক্সট কোশ্চেন হতে পারে, গ্রাফাইট কিন্তু অধাতু, তবুও তড়িৎ পরিবহন করে কেন? সাধারণত তড়িৎ পরিবহন ধাতুরা করে, কপারের তার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু গ্রাফাইট কেন তড়িৎ পরিবহন কেন করে? তার ব্যাখ্যায় বলা হয় হেক্সাগোনাল পরিকাঠামো, বেনজিনের মতো দেখতে হয়, অল্টারনেটিভ ডাবল বন্ড, এই হাতগুলো কার্বন আছে, এই কার্বনগুলো sp2 সংকরায়ন। এই যে ডাবল বন্ডগুলো হয়েছে, কোথাও যদি অর্গানিকে সবকটা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে sp3 সংকরায়ন, যদি ডাবল বন্ড থাকে sp2 সংকরায়ন, কোথাও যদি ট্রিপল বন্ড থাকে তাহলে sp সংকরায়ন। এই জিনিসটা কি স্যার? তো নতুন শব্দ। একটা ইলেকট্রন বিশিষ্ট s অরবিটাল তিনটে ইলেকট্রন বিশিষ্ট p অরবিটালের মধ্যে যদি মিলন ঘটে তাহলে একটা নতুন অরবিটাল সৃষ্টি হয়। sp d f g এরা ছাড়াও একটা নতুন অরবিটাল সৃষ্টি হয়, তার নাম sp3 অরবিটাল। এ দেখতে চতুস্তলকীয়, এইটা দেখতে ত্রিভুজাকার। এই দেখো ত্রিভুজাকার হয়েছে, তিনটে দাগ, তাহলে কোথাও যদি তিনটে দাগ দেওয়া হয় ত্রিভুজাকার না? আটকে দিলাম। আর যদি এটা হয় তাহলে একদম সরল রৈখিক, তাহলে এটা একটা অরবিটাল, সেই পদ্ধতির নাম sp হাইব্রিডাইজেশন। sp2 একটা নতুন অরবিটাল, তাহলে যে sp3 অরবিটাল হয় সে দেখতে চতুস্তলকীয় হয়, সে এরকম দেখতে হয়। আটকে দাও, দেখো চতুস্তলকীয় দেখতে হয়ে গেছে। তার মানে সংকরায়নের সময় কেমন সংকরায়ন হবে তার উপর নির্ভর করছে তার জাতকটা কেমন দেখতে হবে। এই কারণে একটা হাতির বাচ্চার মধ্যে যদি সংকরায়ন ঘটে, হাতির মতো বাচ্চার মতো দেখতে হয়ে যায়, এরকম একটা s আর তিনটে p, তাহলে 3 আর 1 কত হলো? 4। দেখো চারটে দেখতে হয়েছে, একটা দুটো তিনটে চারটে। sp2 2 আর 1 3, দেখো তিনটে দেখতে হয়ে গেছে। আর যখন sp দুজন হবে তখন এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা, সরল রৈখিক হয়, নতুন অরবিটাল। আচ্ছা, এই sp2 অরবিটাল হতে হলে দুটো বন্ড থাকতে হবে অর্গানিকে। দুটো বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড, দুটো বন্ডের মধ্যে। এইগুলো কি স্যার? এটা তো নতুন। হ্যাঁ, যদি সরাসরি অভিলেপন হয় তাহলে সিগমা, যেমন বিয়ে বাড়িতে বর আর কনের মধ্যে সরাসরি হাতের উপর হাত, এটা হচ্ছে সিগমা বন্ড, এরকম একটা বন্ড, তার উপরে আবার এরকম একটা বন্ড হলো, এর নাম সিগমা বন্ড। আর পার্শ্বীয়ভাবে যদি হয়, এই হাতটা এরকম থাকে, এই হাতটা যদি এরকম হয়, পার্শ্বীয়ভাবে যদি হয় এরকম বেন্ট হয়ে গেল, এর নাম পাই বন্ড। পার্শ্বীয়ভাবে যে হয়, ডিরেক্ট অভিলেপন হয় না, পার্শ্বীয়ভাবে অভিলেপন হয়। যেমন ছেলের ভাই আর মেয়ের বোন বিয়ে বাড়িতে বসে পার্শ্বীয়ভাবে ব্যালকনিতে বসে, আজকে তোমাকে শাড়ি পরে খুব দারুণ লাগছে। এই বন্ডগুলোর স্থিরতা কম, হয়তো বিয়ে বাড়িতে গেছে, দুজনকে ভালো লাগছে, তাই তখন একটু ছোট করে বন্ড ফরমেশন হয়েছে পার্শ্বীয়ভাবে। আবার যখন যে যার জায়গায় চলে আসলো, হয়তো ভুলেই গেছে, আবার আরেকজনের সাথে নতুন করে পার্শ্বীয় বন্ড শুরু হয়ে গেল। এই বন্ডগুলো পার্শ্বীয়ভাবে ঘটে, তাই এটার নাম হয় পাই বন্ধন। এই পাই বন্ধনগুলো আলগা অবস্থায় থাকে, পাই বন্ধনের ইলেকট্রনগুলো আলগা অবস্থায় থাকে, তাই এই ইলেকট্রনগুলো ইজিলি অপরকে ডোনেট করতে পারে। এই আলগা ইলেকট্রন থাকার জন্য গ্রাফাইট অধাতু হয়েও তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে আমরা যদি বলি গ্রাফাইট কেন তড়িৎ পরিবহন করে, আমরা বলবো যে গ্রাফাইটের গঠনাকৃতি sp2 সংকরায়িত
হেক্সাগোনাল স্ট্রাকচার, পরিবর্তিত দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধনের মধ্যে একটা পাই বন্ধন থাকে, একটা সিগমা বন্ধন থাকে। পাই বন্ধনের ইলেকট্রনগুলো আলগা অবস্থায় থাকে। এই আলগা ইলেকট্রনই তড়িৎ পরিবহনের সহায়তা করে। নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব যে কার্বন এর দুটো অক্সাইড থাকে কার্বনের, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রথম কোশ্চেন হয় এই দুজনের মধ্যে এ কিন্তু প্রসম, এটা আম্লিক। কার্বন ডাই অক্সাইড আম্লিক কেন স্যার? হোক্কা হুয়া দিতে হবে, বলেছি আগের বার। জলের সঙ্গে বিক্রিয়া কর, দেখ কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে এদেরকে। দিনে H2CO3 হয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে থাকে। এরা কোনো অ্যাসিড উৎপন্ন করতে পারে না জলের সঙ্গে বিক্রিয়া করে, তাই এরা প্রসম। না পারে অ্যাসিড উৎপন্ন করে, না পারে ক্ষার উৎপন্ন করতে, তাই প্রসম। এরা অ্যাসিড উৎপন্ন করতে পারে। 2 নম্বর প্রশ্ন, সিওটা যৌগ গঠন করতে পারে। যৌগ ভালো জিনিস নয়, যাদের লোন পেয়ার থাকে তারা এই যৌগ গঠন করতে পারে। এরা যেখানে যে আরেকজনের সাথে ইনডিউসড হয়, মানে আহিত হয়, মানে তাকে আবেশিত করে, এটা কি ভালো জিনিস? কিন্তু কার্বন ডাই অক্সাইড পারে না, কার্বন ডাই অক্সাইড নেই তো, কোনো লোন পেয়ার নেই। যদি দুজনের গঠন আঁকি তাহলে বুঝতে পারবে কে যৌগ গঠন করতে পারে। কার্বন মনোক্সাইডের এটা হচ্ছে গঠন, এই লোন পেয়ারটা থাকার জন্য আরেকজনের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু কার্বন ডাই অক্সাইডে 4টা ইলেকট্রনিক কাজে খাটিয়ে দিয়েছে, কোনো ইলেকট্রন নেই কার্বনে, তাই ও যৌগ গঠন করতে পারে না। এই সিওটা যখনই ক্লোরিনকে ডাক দেয় তখনই COCl2। যৌগ ভালো জিনিস না, যা থাকবে তার সঙ্গে পুরোটাই যুক্ত হয়ে গেছে, না পরিবর্ধন হবে, না পরিসংস্করণ হবে, না এলিমিনেশন হবে, না বিন্যাস হবে, কোনো কিছুই নয়, জাস্ট পাশে যুক্ত হয়ে গেছে। এটাই এর নাম যৌগ। COS কার্বনিল সালফাইড এরকম হতে পারে, কার্বনিল ক্লোরাইড। কার্বনিল ক্লোরাইড, 1 মিনিট জল খেয়ে নেই। এবার দেখো এই কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার, আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। CO2 হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড CO2 কথা বলিস না, বাতাস থেকে 1.5 গুণ ভারী। যখন CO2 কোথাও চালনা করব, ধরো এখানে আগুন ধরছে, এখানে আগুন ধরছে, এখানে আগুন ধরছে, আমরা ফুট করে এখানে কার্বন ডাই অক্সাইড চালনা করলাম, দিলে এই জায়গা থেকে যে অক্সিজেন গুলো ছিল সেটা চলে যাবে, থাকতে পারবে না। কারণ কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে 1.5 গুণ ভারী। যখনই অক্সিজেন থাকতে পারবে না তখন আগুন নিভে যাবে, অক্সিজেন ছাড়া দহন কার্য সম্ভব না। এটা হচ্ছে কেমিস্ট্রিটা। কিভাবে নেভায় তখন তোমাকে বলতে হবে, কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে 1.5 গুণ ভারী, কার্বন ডাই অক্সাইড চালনা করলে ওই দাহ্য বস্তু সংলগ্ন জায়গা থেকে অক্সিজেনটা সরে যায়, অক্সিজেন ছাড়া দহন কার্য প্রায় একদমই সম্ভব না, আগুনটা নিভে যায়। আবার তীব্র অগ্নিকাণ্ড,
তীব্র তীব্র অগ্নিকাণ্ড কার্বন ডাইঅক্সাইড দিলে আরো বেশি জ্বলতে থাকে। তার কারণ কার্বন ডাইঅক্সাইডের বিয়োজন উষ্ণতা 720 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি মেটালের আগুন হয়, দাহ্য বস্তু পেট্রোলিয়াম ঘটিত আগুন হয়, তাহলে 720 ছাড়িয়ে যায়। ওই জায়গাতে তুমি কার্বন ডাইঅক্সাইড পাস করো, কার্বন ডাইঅক্সাইড বিয়োজিত হয়ে অক্সিজেন দান করতে থাকে। কোথায় নিববে? আবার আরো বেড়ে যাবে, কেমিস্ট্রি ঘুরে যাবে তখন উল্টো দিকে। কার্বন মনোক্সাইড আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, কারণ কার্বন মনোক্সাইড আমাদের শরীরে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, শরীরের অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেয়। আমাদের শরীর অক্সিজেন ছাড়া থাকতে পারবো? বন্ধ করে দেয়। অক্সিজেন প্রবাহ কি করে দেয়? বন্ধ করে দেয়। এজন্য আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের কি কোনো চিকিৎসা নেই স্যার? আছে। এদেরকে হসপিটালে নিয়ে গেলে অমনি অক্সিজেন প্রোভাইড করে ডাক্তারবাবু, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড মেশানো থাকে 5 থেকে 10%। তাহলে 95 থেকে 90% অক্সিজেন, 5 থেকে 10% কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দেয়। এর নাম হচ্ছে কার্বোজেন। সেটা দিলে পরে এই কার্বন ডাই অক্সাইড ওই কার্বন মনোক্সাইডকে কি করে? আবার জারিত করে অক্সিজেনে কনভার্ট করে দেয় আর কার্বনটাকে বার করে দেয়। সব জায়গায় ব্যবস্থা আছে। কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির সময় আমাদের H2SO4 ব্যবহার করাটা ঠিক না। কেন স্যার? কারণ ক্যালসিয়াম কার্বনেট H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়, ঠিক আছে, কিন্তু এই ক্যালসিয়াম সালফেট এই ক্যালসিয়াম কার্বনেটের উপর একটা আস্তরণ পড়ে যায়। অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট বিক্রিয়া হচ্ছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে যাচ্ছে, এই ক্যালসিয়াম সালফেটের এর উপরে একটা আস্তরণ পড়ে যায়, ফলে ক্যালসিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিডের সান্নিধ্যে আসতে পারে না, ফলে মাঝপথে বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়। মাঝপথে বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ চলার পরে হট করে অফ হয়ে গেল বিক্রিয়াটা। তার মেইন কারণ ক্যালসিয়াম সালফেটটা ক্যালসিয়াম কার্বনেটের উপর একদম ঢেকে গেছে। H2SO4 খুঁজে পাচ্ছে না, ওকে রিয়াকশন হবে। জীবনে রিয়াকশন করতে হলে দুজনের লাগে, একা একা কি রিয়াকশন করবে বোকা? কজন লাগবে? এটাই ছিল আজকে আমাদের পাঠ্য বিষয়। এগুলো ভালো করে পড়বে। পরের দিন আমরা আবার নতুন কোশ্চেন এর ডালি নিয়ে আবার হাজির হব নতুনভাবে তোমাদের সামনে। এগুলো ভালো করে পড়ে ফেলবে, লিখে পড়ে। আকাশবাবু,